সুলাইমান দেওয়ান, বাসদ নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ, সামনে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, সবাইকে আমাদের পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমি জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ইতিমধ্যেই আলোচনা সভায় বিভিন্ন বক্তা বিভিন্ন দিক থেকে আলোচনা করেছেন বিস্তারিতভাবে। নতুন খুব একটা বেশি কিছু বলার নাই। একটা জিনিস, এই 2 বছর পরে এসে একটা আলোচনা অন্যান্য বক্তারাও বলেছেন যে আমরা কি এই অভ্যুত্থানটা কি ব্যর্থ হলো কিনা, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়ন হচ্ছে না। রবি ভাই শেষে বললেন একটা এই অভ্যুত্থান তো সফল হয়েছে, ব্যর্থ হয়নি। অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা কি ছিল? বলছেন যে এখানে এই অভ্যুত্থানের মধ্যে বিভিন্ন শক্তি, রাজনৈতিক সামাজিক শক্তি সেখানে একটা জায়গায় মিলিত হয়েছিল, কিন্তু সবার কিন্তু চিন্তা, বক্তব্য, দৃষ্টিভঙ্গি এক ছিল না, বা তাদের দাবিও এক ছিল না। কাজেই একটা জায়গায় যেটা মিলিত হয়েছিল যে স্বৈরাচারী কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে হবে। মানুষ দীর্ঘ 16-17 বছরের অভিজ্ঞতায় বুঝেছিল যে হাসিনাকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার থেকে সরানো যাবে না। কারণ 14, 18 এবং 24-এর নির্বাচনের মধ্য দিয়ে যে বিষয়টা মানুষের সামনে এসেছিল যে এই দেশে আসলে নির্বাচন হবে না, মানুষের ভোটাধিকার সেগুলো প্রয়োগ করতে পারবে না, নির্বাচন ব্যবস্থাটা বাস্তবে একটা নির্বাসনে পাঠানো হয়েছিল। সেই জন্য অভ্যুত্থানের কোনো বিকল্প ছিল না। অভ্যুত্থান ছাড়া শেখ হাসিনাকে হটানো যেত না। সেটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই এটা পতন ঘটানো সম্ভব। আরেকটা পন্থা ছিল যে সামরিক কুদেতা হতে পারে, যেরকম ইতিপূর্বে হয়েছে, 75 সনে হয়েছে, যে গণ অভ্যুত্থান হয় নাই, সামরিক অভ্যুত্থান হয়েছে। তো সেই জন্য এই গণ অভ্যুত্থানটা অবধারিত ছিল। এখন এই জুলাই মাসের 24-এর আগস্ট মাসের 5 তারিখে হতো, নাকি সেপ্টেম্বরে নভেম্বরে হতো, অথবা 25 সালে হতো, সেইটা হলো যে নির্ভর করতো সময়ের ব্যাপার। তো সেই জন্যই অভ্যুত্থানটা যে হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, সফল হয়েছে অভ্যুত্থান। 2 নম্বর যেটা বললেন রাব্বি ভাই, সেটা ঠিক। জনগণ তো মনে করছিল যে 16-17 বছর এটা তো একদম পাথরের মতো বসে আছে, সরানো যাবে না, এটাকে পরিবর্তন সম্ভব না। এটা ওই আইয়ুব খানকেও বলতো লৌহ মানব, যে ফিল্ড মার্শাল আগা মোহাম্মদ আইয়ুব খান, পাকিস্তানের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট, তাকেও সরানো যাবে না। কিন্তু 69-এর গণ অভ্যুত্থানে সরানো গেছে। এরশাদও 9 বছর, 9.5 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, শেষের দিকে এসে বলছিল যে সরানো যাবে না, কিন্তু 90-এর গণ অভ্যুত্থানে পতন হয়েছে। এইবারও 24-এর গণ অভ্যুত্থানে মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে, কনফিডেন্স তৈরি হয়েছে যে পরিবর্তন সম্ভব। জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে যত বড় স্বৈরাচারী শক্তি হোক, ফ্যাসিবাদী শক্তি হোক, সে টিকতে পারে না। এই আত্মবিশ্বাসটা জনগণের মধ্যে জন্ম নিয়েছে। সেই জন্য এই গণ অভ্যুত্থান সফল হয়েছে, স্বৈরাচারী ব্যবস্থা সরকারের পতন হয়েছে, এবং এর মধ্যে দিয়ে জনগণের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে, ঐক্যবদ্ধ হলে গণ আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচারী শাসকদেরকে হটানো যায়, পতন ঘটানো যায়। এখন এই যে বলছিলাম যে অভ্যুত্থানের পরে এখন আমাদের আকাঙ্ক্ষা, বাস্তবিক তো যেমন মুক্তিযুদ্ধের সময় শ্রমিক কি জন্য যুদ্ধ করেছিল, অংশগ্রহণ করেছিল, যে তার মানে বাঁচার মতো একটা মজুরি পাবে, ছাঁটাই হবে না, কারখানা বন্ধ হবে না, এই তো ছিল শ্রমিকের পাওয়া চাওয়া। তারা বলছিল যে ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে, মাথা গোঁজার জন্য একটু ঘর হবে। এটা ছিল শ্রমিক, কৃষক, সাধারণ মধ্যবিত্ত মানুষের আকাঙ্ক্ষা। আর এখানকার যে উঠতি ধনিক শ্রেণী, তাদের আকাঙ্ক্ষা ছিল, যে পাকিস্তানিদের তাড়িয়ে দিয়ে এখানকার ব্যবসা পাতি, শিল্প, ব্যাংক, বীমা, এগুলোর মালিকটা আমরা হব। মানে আদমজি বাওয়ানি, ইস্পাহানি দাউদ
এদেরকে তাড়িয়ে দিয়ে আমাদের এখানকার যে ধনিক শ্রেণী তারা এগুলো করায়ত্ত করবে, তাদের ব্যবসা বাণিজ্য দিবে। তাহলে দুইজনের কিন্তু আকাঙ্ক্ষা দুই রকম ছিল, কিন্তু একটা ছিল যে পাকিস্তানিদের তাড়াইতে হবে। সেই রকমই এই 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়েও আকাঙ্ক্ষা বিভিন্ন ধরনের বিভিন্ন রকম ছিল। শ্রমিক, এই যে পরিসংখ্যান শুনবেন, শ্রমিকরাই তো বেশি জীবন দিছে, ছাত্ররা কম দিছে। মানে মোট হকার থেকে শুরু করে, রিক্সা চালক থেকে শুরু করে, বিভিন্ন গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে, এবং এই যে বিভিন্ন দোকানদার ইত্যাদি ইত্যাদি শুরু করে শ্রমজীবী মানুষ হলো বেশি। তার মানে তারা জীবন দিচ্ছে হলো তাদের জীবনের স্বাচ্ছন্দ্যের জন্য। এই মানে দেখেন, এই যে হকাররা, রিক্সা চালকরা বা বস্তিবাসীরা তারা জীবন দিতে আসছে কেন? তাদের উপরে যে পুলিশের অত্যাচার, এইবার এই গণ অভ্যুত্থানের পরে পুলিশদের উপরে এত আক্রমণ, 400 থানা সেটা আক্রমণ হয়েছে, কেন হয়েছে? এর আগে অতীতে এরকম কোনো নজির নেই। এইটা আক্রমণ হয়েছে যে পুলিশরা ধরে নিয়ে যে তাদের মামলা দেয়, তাদের সাথে চাঁদাবাজি করে, একটা ইয়াবার বড়ি দুইটা ঢুকিয়ে দিয়ে মামলা দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে ছাড়ে অথবা জেলখানায় লাগিয়ে দেয়। পেন্সিলের বোতল ঘরের কোনায় নিয়ে রেখে তারপর তাদের অ্যারেস্ট করে। মানে এইরকম অত্যাচার তো করছে পুলিশ বিভিন্ন জায়গায়, এবং সরকারের লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহৃত হয়েছে। সেই জন্য পুলিশের উপরে কিন্তু এই যে 400 থানা এটা আক্রমণ হয়ে গেছে, পুলিশের উপরে হামলা হয়েছে। সেই জন্য এই ধরনের অত্যাচার, জুলুম, সেই জুলুমের কবল থেকে মুক্তি চেয়েছে, এবং দ্রব্যমূল্য সহ বেকারত্বের কথা বলবেন, সেই বেকারত্ব সেগুলো আছে। আর আরেকটা অংশ চাইছে যে তারা ক্ষমতায় যাবে, তারা গিয়ে লুটপাট করবে, তারা যে চাঁদাবাজি করবে। একই অবস্থা সেই জন্য একটা হয়েছে, যারা ক্ষমতায় গেছে, কারণ ওই যে হকার, রিক্সা চালক, শ্রমজীবী মানুষ, তাদের দল, তাদের রাজনীতি, তাদের নেতৃত্বে তো এই অভ্যুত্থানটা হয় নাই। না হইলে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে কিভাবে? শ্রমিকের আকাঙ্ক্ষা, কৃষকের আকাঙ্ক্ষা, সাধারণ মধ্যবিত্ত জনগণের আকাঙ্ক্ষা কেমনে পূরণ হবে? হবে না, স্বাভাবিক। এটা বিএনপি, জামাত, এনসিপি, তাহলে আদর্শটা কি? একটা হলো যে নেতৃত্ব, আদর্শ, দৃষ্টিভঙ্গি, নেতৃত্ব, এটা খুব গুরুত্বপূর্ণ একটা আন্দোলনের, অভ্যুত্থানের বা বিপ্লবের। সেই ক্ষেত্রে নেতৃত্বে কারা কারা নেতৃত্ব দিচ্ছে, তাদের আদর্শ কি, তাদের দৃষ্টিভঙ্গি কি, তাদের কর্মসূচি কি, সেটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে বিএনপি তো এখন এই যে বৈষম্য বিরোধী স্লোগান, এটা খুবই ভালো, সবাই সমর্থন করছে, এই জন্য সবাই অংশগ্রহণ করছে যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। কেমনে বৈষম্যহীন? শোষণমূলক ব্যবস্থা টিকে থাকবে, আর উপরে ক্ষমতায় যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, এটা সম্ভব? এটা তো হলো কাঁঠালের আম সত্য হয়ে যাবে না। যে শোষণমূলক ব্যবস্থাটা আছে, মালিকি ব্যবস্থা আছে, মজুর মালিক সম্পর্ক, উৎপাদন এখানে মুনাফার ভিত্তিতে হচ্ছে, সেই জায়গায় এই বৈষম্য বিরূপের যে স্লোগান, বৈষম্য বিরূপ করবে, এটা অবাস্তব। কাজেই সেইটার বাস্তবায়ন সেখানে হচ্ছে না। আগে যা চলছিল শেখ হাসিনার সময়, সেই একই জিনিস চলছে, রকম ফের একটু 19-20 তার পার্থক্য, এটা 17-14 হচ্ছে না। সেজন্য এই যে জামাত বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, যারা ক্ষমতায় আছে এবং মানে পার্লামেন্টে বিরোধী দলে আছে, তারা এই অবস্থা, এই যে ব্যবস্থাটা যেটা আছে, সেই ব্যবস্থাটা অব্যাহত রেখেই শুধুমাত্র চেয়ারে কে বসবে, ক্ষমতায় কে যাবে, এইটা ছিল তাদের প্রতিদ্বন্দ্বিতা, এটা ছিল তাদের প্রতিযোগিতা। আর অপরাপর যে শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ এবং বামপন্থী যারা ছিল, তারা তাদের অংশগ্রহণ, তারা ব্যবস্থাটা বদলাইতে চায়। সেজন্য আমরা বলছি যে শুধুমাত্র শাসকের বদল নয়, শুধু সরকারের বদল নয়, চেহারার বদল নয়, চরিত্রের বদল করতে হবে, ব্যবস্থার বদল করতে হবে। তাহলে সেই ব্যবস্থার বদল করা ছাড়া বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে না। আর একটা জিনিস তো ঠিকই, আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, শুনছেন, আলোচকরা বলেছেন যে মুক্তিযুদ্ধ 3টা শব্দ, সেটা দিয়ে তো মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, যে সাম্য প্রতিষ্ঠা করবে। পাকিস্তান একটা বৈষম্যের পাকিস্তান, সেই বৈষম্যের পাকিস্তান ভেঙে আমরা বাংলাদেশ বানাবো, সেই বাংলাদেশটা হবে সাম্যের বাংলাদেশ, সমতার বাংলাদেশ। সেখানে ন্যায় বিচারটা ছিল না, সামাজিক ন্যায় বিচার সেটা ছিল না। বলছিল যে আমরা বাংলাদেশটা প্রতিষ্ঠা করে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বিচারহীনতার যে বাংলাদেশ সেটা থাকবে না। মানবিক মর্যাদা, রেল লাইনের ধারে, বস্তিতে, ঝুপড়িতে মানবেতর ভাবে জীবনযাপন করে, শিক্ষা নাই, চিকিৎসা নাই, অন্ন নাই, বস্ত্র নাই, মাথা গোঁজার ঠাঁই নাই। সেই জন্য বলছে যে মানুষ মনুষ্যত্ব নিয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপন করবে, সেই ধরনের একটা মানবিক মর্যাদার বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। সেই জন্য মুক্তিযুদ্ধ হয়েছে। তাহলে সেই মুক্তিযুদ্ধের পরে 54-55 বছর ধরে যারা ক্ষমতায় গেছে, তারা এই যে মুক্তিযুদ্ধের যে চেতনা বলে যে আওয়ামী লীগ যেটা চেতনা বাণিজ্য করতো, এটা একটা ধর্মের নামে ব্যবসা, চেতনার নামে ব্যবসা, সেই ব্যবসাগুলো আওয়ামী লীগ সেখানে করছে। সেই কারণে 55 বছরে সেখানে সেই সাম্য প্রতিষ্ঠা হয় নাই, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হয় নাই, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই।
সেই কারণেই কিন্তু 90-তেও গণ অভ্যুত্থান হয়েছে, আর এখানে এসে 24 সালেও গণ অভ্যুত্থান হলো। সেই একই সাম্য চেতনা মানে বৈষম্যহীন চেতনা, সেই বৈষম্যহীন বাংলাদেশ। কিন্তু সেটা হওয়ার না তো, সোনার পাথর বাটি সেটা হবে না। কারণ বুর্জোয়াদের নেতৃত্বে, ধনিক শ্রেণীর নেতৃত্বে, ধনিক শ্রেণীর রাজনৈতিক দল, তাদের নেতৃত্বে ব্যবস্থার পরিবর্তন সেটা সম্ভব না। মানে ব্যবস্থাটা একই থাকবে, গদিটা একই থাকবে, সেই গদিতে কে বসবে সেটা শুধু পার্থক্য হবে। সেটাই এই 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেটা সংঘটিত হয়েছে। আরেকটা জিনিস স্পষ্ট হয়েছে, বিবাহী কিছুটা বলেছেন, যে এই অভ্যুত্থানের মধ্যে নেতৃত্বকারী অবস্থানে যারা ছিল তাদের কোনো বাস্তবে আসলে কর্মসূচি ছিল না। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা ছিল, তাদের কর্মসূচি কি ছিল? তাদের কোনো রাজনৈতিক দর্শনও ছিল না, তাদের কর্মসূচিও ছিল না, তাদের দাবি নামাও ছিল না। শুরুতে একটাই দাবি ছিল, কোটা, কোটা বাতিল করবে। প্রথমে কোটা বাতিল, তারপরে সংস্কার, এবং সেটাকে পরে কোটা সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন সেটা নাম দিল প্ল্যাটফর্মে। 1 তারিখে এসে আগস্ট মাসে সেখানে তারা ঘোষণা করলো 9 দফা কর্মসূচি ঘোষণা করলো। 9 দফার মধ্যে একটাতেও দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ করতে হবে, পতন চাই, ছিল না। 9 দফার মধ্যে ছিল শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে, আবু সাইদ, ওয়াসিম সহ 6 জন মারা যাওয়ার প্রেক্ষিতে বলছিল যে এরা ক্ষমা চাইতে হবে। 4 জন মন্ত্রী তাদেরকে সরাইতে হবে, অপসারণ করতে হবে, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আরাফাত আর জুনায়েদ আহমেদ পলক। এই 4 মন্ত্রীর পদত্যাগ, শেখ হাসিনার ক্ষমা আর অন্যান্য দাবি। আর একটা মূল দাবি ছিল যেটা ছিল যে দেখেন ইনহেরেন্ট, এই যে তারা যে এসে করবে না, ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। অন্যান্য আরেক দাবির সাথে ছিল ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। এইগুলো নিয়ে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই যে নেতা ছিল, সমন্বয়ক ছিল, এবং পরে এনপিএ করছে, এই কি বলছে, সিটিজেন পার্টি করলো, এনসিপি যারা করলো, এরা কিন্তু এই সমস্ত দাবি নিয়ে করছে। শেখ হাসিনার পদত্যাগ ছিল না। এটা 3 তারিখে এসে কিন্তু 3রা আগস্ট এসে এই ওখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহীদ মিনার ঘোষণা করলো যে শেখ হাসিনার পদত্যাগ করতে হবে, এক দফা। 3রা আগস্ট 2024। তার আগে কিন্তু শেখ হাসিনার পদত্যাগ তারা চায়নি। আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে, বাসদ, সিপিবি সহ, আমরা কিন্তু 16ই জুলাই আবু সাইদকে যখন হত্যা করলো, সেদিনই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের পক্ষ থেকে আমরা বলছিলাম 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ ছাত্র সমাজের উপরে ছাত্রলীগের যে সন্ত্রাসী হামলা পরিচালনা করলো, এবং 16 তারিখে আবু সাইদ, ওয়াসিম, চট্টগ্রামের ওয়াসিম সহ 6 জন, নিউ মার্কেটে একজন হকার সহ যে 6 জন মারা গেল, এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এবং ছাত্রদের উপর হামলার যে দায়িত্ব, এটা স্বীকার করে শেখ হাসিনার পদত্যাগ করতে হবে। পলিটিক্যাল পার্টি হিসেবে, পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে, রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আমরাই কিন্তু প্রথম শেখ হাসিনার দাবিটা, পদত্যাগের দাবি সেটা করি। এইটা কিন্তু এখন এই যে টানাটানি শুরু হয়ে গেছে, কে মালিক, কে জুলাই। আর এই যে জুলাই অভ্যুত্থান, এই অভ্যুত্থানটাকে জনগণের যে অংশগ্রহণ, জনগণের অংশগ্রহণে, গণ অভ্যুত্থান মানে কি, জনগণের অংশগ্রহণে অভ্যুত্থান, সেটাকে বিতর্কিত করছে কিন্তু প্রথমে এরাই। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, সে প্রথম বিতর্কিত করছে, মানে জনগণের যে শক্তি, জনগণের অংশগ্রহণ, সেই অংশগ্রহণকে সে আড়াল করে ফেললো, যে না, জনগণের এখানে ভূমিকা কিছু নেই। সে বললো যে এটা কি হয়েছে, মেটিকুলাস ডিজাইনে এটা ছিল, অনেক আগের থেকে আমরা মেটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে এই অভ্যুত্থান হয়েছে। এটা বললো যে ফ্রান্স থেকে যখন আসলো, প্যারিস থেকে এয়ারপোর্টে নেমে সেটা বললো যে দ্বিতীয় স্বাধীনতা হয়ে গেছে এটা। আর ক্লিনটন ফাউন্ডেশনের সবাই গিয়ে সেখানে বললো মেটিকুলাস ডিজাইন, আর মাহফুজ আলমরে বললো এ হলো যে মাস্টার মাইন্ড, ক্লিনটনের সামনে এখানে পরিচয় করিয়ে দিল, বললো যে আমরা এটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে করছি আন্দোলনটা, সরকারের পতন ঘটাইছি, আর এই মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড ছিল মাহফুজ আলম। বোঝেন এবার কোথায় জনগণ, কোথায় রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি, এগুলো কোনো কিছু নেই। মানে প্রথমেই অস্বীকার করলো জনগণের অংশগ্রহণকে, জনগণের ক্ষমতাকে, জনগণের শক্তিকে, এই ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ সে তো কোনো গণ অভ্যুত্থানে ছিল না, তার কোনো ভূমিকা নাই, অংশগ্রহণ নেই। সে তো প্যারিসে গেছিল, অলিম্পিকের মশাল জ্বালতে গেছিল, ওখানে ওটা নিয়ে দৌড়াইতে গেছিল, আর তারই আইনা বাংলাদেশের এখানে মানে রাষ্ট্র ক্ষমতার প্রধান উপদেষ্টা করে দায়িত্ব দেওয়া হলো। বুঝেন, এটা জনগণ কারাল করে দিল। এবং তারপরে তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওদের তো আসলে কোনো রাজনীতি নাই, কোনো আদর্শ নাই, দর্শন নাই, দৃষ্টিভঙ্গি নাই, কর্মসূচি নেই। আইসা ওই যে বিপ্লব হয়েছে না অভ্যুত্থান হয়েছে, এটা নিয়ে একটা বিতর্ক শুরু করে দিল।
এক। ২ নম্বরে করলো যে এটা কি হয়েছে, এই ওই যে জামাতের গোলাম আজমের ছেলে, তাকে দিয়ে বললো জাতীয় সঙ্গীত পাল্টাইয়া ফেলতে হবে। এটা রবীন্দ্রনাথ লিখছে, হিন্দু, কাজে বাংলাদেশ এটা মুসলমানের দেশ, এখানে এই জাতীয় সঙ্গীত থাকতে পারবে না। তার মানে এগুলো জামাতই করাইছে, যদিও জামাত অস্বীকার করছে, জাতীয় পতাকা সেটা বদলাইতে, এগুলো করলো। করে তারপরে এসে কি বললো যে সংবিধানটাই ফেলে দিতে হবে। মুক্তিযুদ্ধ ৭১ সালে সেইটাকে মানে ৭১-এর মুক্তিযুদ্ধকে জুলাইয়ের অভ্যুত্থান দিয়ে এটাকে প্রতিস্থাপন করবো, যে মুক্তিযুদ্ধ নেই, এক সময় ৪৭ হয়েছিল আর এখন ২৪, মাঝামাঝি আর কিছু নাই, ওই ৭১ও নেই ৯০ও নেই। এই বিতর্কগুলো তুলে দেওয়া হলো। এগুলো কাদের মধ্যে থেকে তুললো? এগুলো তুললো হলো যে জামাত, এনসিপি সহ এগুলো যারা আছে এদের মধ্যে থেকে। আর তথাকথিত কিছু আমাদের এখানকার প্রগতিশীলতার নামে, বামপন্থী প্রগতিশীলতার নামে কিছু বুদ্ধিজীবী আছে, তারা এগুলো বলা শুরু করলো। তার মানে এই মানে এখানে ফ্যাসিবাদের জন্ম হয়েছে নাকি, যে বাংলাদেশের যে সংবিধান আছে ৭২ সনের, এই সংবিধানের মাধ্যমে নাকি ফ্যাসিবাদের জন্ম হয়েছে। এটা দুনিয়ার কোনো ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে এটা কোনো ইয়ে বলা যায় না, কোনো উল্লেখ নেই। ফ্যাসিবাদ মানে একটা সংবিধানের মধ্যে দিয়ে কেমনে ফ্যাসিবাদ জন্ম হয়? ফ্যাসিবাদ কোনো ব্যক্তির মধ্য দিয়ে আসে না, ফ্যাসিবাদ কোনো দলের মধ্য দিয়ে আসে না। ফ্যাসিবাদ হলো যে একটা আর্থসামাজিক ব্যবস্থা, তারপর কাজেই যেই অর্থনৈতিক ব্যবস্থা, যেই আর্থসামাজিক ব্যবস্থাটা আছে, সেই ব্যবস্থাটা ইটসেলফ জন্ম দেয় হলো ফ্যাসিবাদী যে রাজনীতি বা ফ্যাসিবাদী যে কর্মকাণ্ড, সেটার জন্ম দেয়। সেইটাকে আড়াল করে, সেই অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, সেইটাকে আড়াল করে এরা ব্যক্তি এবং দলকে নিয়ে আসলো এবং সেখানে বললো যে এই সংবিধানের মধ্যেই ফ্যাসিবাদের বীজ নিহিত আছে, এই সংবিধান পাল্টিয়ে ফেলতে হবে, সংবিধান পুনর্লিখন করতে হবে। এবং এই যে আমেরিকা থেকে আরিয়াস টিয়াস ছয় একদল নিয়ে আসলো, এই যে আমেরিকা, তারা এসে এখানে এগুলো বলা শুরু করে দিল। এইগুলো বলা শুরু করে দেওয়ার পরে আর যারা পতিত যে স্বৈরাচারী শক্তি, তারাও এটা যখন মেটিকুলাস ডিজাইন যেহেতু ইউনুসি বলে দিল, তাদের মুখে এটা আরো ভাষা পেয়ে গেল যে এটা যে এই যে ইউনুসি তো বলছে যে মেটিকুলাস ডিজাইন, তার মানে এই সরকার পরিবর্তনের জন্য আমেরিকা ডিপ স্টেট, ওই যে বললো আবার ট্রাম্প পয়সা এখানে বললো যে $29 মিলিয়ন সেগুলো নাকি দিয়েছে এই বাংলাদেশের এই আন্দোলন গণ অভ্যুত্থান সংগঠিত করে দেয়। এই ধরনের একটা বিতর্ক সভা, সেই বিতর্কের মধ্যে এখানে ফেলে দিল। তার মানে গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিট, মূল আকাঙ্ক্ষা, জনগণের অংশগ্রহণ, জনগণের আকাঙ্ক্ষা দাবি দেওয়া, সেগুলোকে আড়াল করে দিয়ে এই সমস্ত মানে অন্য অন্য অপ্রাসঙ্গিক বিষয়, সেই বিষয়গুলো নিয়ে এসে এখানে বিভ্রান্ত করলো, জনগণকে বিভ্রান্ত করলো এবং গণ অভ্যুত্থানের মূল স্পিরিট সেটা থেকে সরিয়ে দিল। অভ্যুত্থানের পরপরই দেখলেন কি অবস্থা, শুনলেন যে এখানে এসে একটা উগ্র মানে ধর্মান্ধ মৌলবাদী শক্তি, যারা দীর্ঘদিন যাবৎ এখানে তাদের যে ৭১-এর পরাজয়ের যে গ্লানি, সেই গ্লানি তারা ভুলতে পারে নাই। সেটার একটা প্রতিশোধ, প্রতিহিংসা, জিঘাংসা, সেটা পূরণ করার জন্য তারা উঠতে বসেছিল এবং শাসক গোষ্ঠীর আশ্রয়ে প্রশ্রয়ে কিন্তু তারা ফুলে ফেপে তারা এখানে বড় হচ্ছিল। এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, তাদের আশ্রয় প্রশ্রয়ে এই সমস্ত এই মৌলবাদী ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী এবং স্বাধীনতা বিরোধী গোষ্ঠী তারা এখানে উঠতে বসেছিল এটার একটা প্রতিশোধ নেওয়ার জন্য। তারা এখানে ওই অভ্যুত্থানের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার হলো, সেই সরকারের সময় বিভিন্ন জেলায় ডিসি নিয়োগ, সচিবালয়ে বসে বসে তাদের সেগুলো তাদের দলের লোকজন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার এগুলো নিয়োগ দেওয়ার মধ্যে তারা লেগে গেল। আর বিএনপির লোকজন কি করলো? বিএনপির লোকজন এখানে হাট ঘাট মাঠ এগুলো খেয়াঘাট ইত্যাদি ইত্যাদি যে ইজারা, দখল দায়িত্ব, চাঁদাবাজি, সেগুলো শুরু করলো। তার মানে সেই একই জিনিস আওয়ামী লীগ যেগুলো করছিল, আওয়ামী লীগের জায়গায় এখানে বিএনপি হলো। আর জামাত ইসলাম এখন এই মৌলবাদী শক্তি, তারা এখানে প্রশাসন, অর্থনৈতিক ব্যবস্থা, ব্যাংক, বীমা এবং স্বাস্থ্য খাত, এই সমস্ত জায়গায় এবং শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে তারা এখানে জেগে উঠল। এবং এইগুলোর উস্কানিতে এই এই অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের উস্কানিতে আশ্রয় এবং প্রশ্রয়ে দেশে একটা অশান্ত পরিবেশ, একটা মব সন্ত্রাসের যে কালচার, যে মব সন্ত্রাসের যে সংস্কৃতি, সেটাকে মব জাস্টিস বলবো, যে যেটা সন্ত্রাস করছে, নৈরাজ্য করছে, মানুষকে জোর করে আইন বহির্ভূত ভাবে হত্যাকাণ্ড সেগুলো সংগঠিত করছে, সেইটাকে বললো যে মব জাস্টিস, এটাকে নাম দিয়ে দিল মব সন্ত্রাস, সেই সন্ত্রাসী কর্মকাণ্ড, একটা দঙ্গলবাজি, সেইটাকে বললো যে মব জাস্টিস হিসেবে সেটাকে প্রশ্রয় দিল। এবং সরকারের থেকে তার তো ওই যে প্রেস সচিব শফিক টফিকেরা সহ এবং উপদেষ্টারা কেউ কেউ বললো যে না, এটা মব সন্ত্রাস না, এটা হলো প্রেশার গ্রুপ, এটা এটা নাকি প্রেশার গ্রুপ। আর এটা প্রথম শুরু হয় কখন? ওই যে এইচএসসি পরীক্ষার্থী তারা সচিবালয়ে ঢুকে গেল এবং ঢোকার পরে তাদের আবার পরীক্ষা তাদের দাবি অনুযায়ী সেটা বন্ধ করে দিল, পরীক্ষা নিল না, অটোপাস।
এটা দিল। হাইকোর্টে যে বিচারকদেরকে নামিয়ে ফেললো। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এই কলেজের প্রিন্সিপাল, স্কুলের হেডমাস্টার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের উপরে মব করা শুরু করে দিল এবং এগুলোকে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়, অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় এবং এখানে এই যে ধর্মান্ধ মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী তারা মিলে এই কাজগুলো এখানে করলো। যেখানে দেখলেন যে বাউলদের উপরে হামলা, লালনের আখড়ায় সেখানে হামলা, যে মাজার সুফি তাদের যে খানকা খানকা শরীফ, মাজার শরীফ সেগুলোর উপরে হামলা শুরু করলো। মেয়েদের ফুটবল খেলা সেগুলো বন্ধ করে দিল এবং নারীদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে এই যে বললো রাফি ভাই বললো যে এখানে হিজাব পরা মেয়েরাও ছিল, আবার টি শার্ট পরা মেয়েরাও ছিল, জিন্স পরা মেয়েরাও ছিল, টপস পরা মেয়েরাও ছিল, রাতের বেলায় মিছিল করছে, দিনে রাতে ছেলেরা মেয়েরা। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রথম মেয়েদের উপরে, ছাত্রীদের উপরে তাকে মোরাল পুলিশিং করা হয়। ওর না পড়ছে কি পড়ে নাই, কিভাবে পড়ছে। এখন যখন মিছিলে গেছিল তখন জিজ্ঞেস করছে গণ অভ্যুত্থানের সময়। এখন 14 তারিখে জুলাই মাসে যখন শেখ হাসিনা ভাষণ দিল, চাকরি কি রাজাকারের নাতিপুতিদের দিব আমি মুক্তিযোদ্ধাদের না দিয়ে, ওই দিন রাতের বেলা 12টার পরে যে রোকেয়া হল, শামসুন্নাহর হল থেকে মিছিল নামলো, জিজ্ঞেস করছিল কেউ যে তোমার গায়ে ওড়না আছে কিনা? এবং অভ্যুত্থানের পরে এইরকম মোরাল পুলিশিং করলো, তাকে ধরে আবার থানায় দেওয়া হলো। থানায় থেকে বের করার পরে তারা আবার ফুলের মালা এবং কোরআন শরীফ দিয়ে তাদেরকে সেখানে ইয়ে করা হলো, সম্বর্ধনা দেওয়া হলো। এইভাবে এখানে এই ধরনের একটা উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িকতার যে বাতাবরণ, সেই বাতাবরণটা তৈরি করলো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেগুলো সেখানে করছে। আর দেখেন যে মুক্তিযোদ্ধা কিভাবে, মুক্তিযোদ্ধাদের গলার মধ্যে জুতার মালা, রাষ্ট্র প্রশাসন নির্বিকার, পুলিশের সামনে, আইন শৃঙ্খলা বাহিনী সেই বাহিনীর সামনে সেখানে এই কাজগুলো তারা এখানে করছে। এই যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর মধ্য দিয়ে কিন্তু এই গণ অভ্যুত্থানটা আসলে কলঙ্কিত হয়েছে এবং গণ অভ্যুত্থানের যে মূল আকাঙ্ক্ষা, মূল স্পিরিট সেটা পর্যদস্ত হয়েছে। এবং এখানে দেখেন যে ঐক্যমত্য কমিশন 8 মাস 7 মাস ধরে নানা ধরনের কসরত টসরত করলো। মানে তারা একটা এই যে জুলাই সনদ নামে একটা জিনিস তৈরি করছে। তো এখন তো এই যে জামাত সহ এরা বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে তারেক রহমানকে ক্ষমতায় থাকতে পারবে না। তারা হুঙ্কার দিচ্ছে যে এই বিএনপি সরকারকে এখানে 7 দিনও থাকতে দিব না, 30 মিনিটও থাকতে দিব না, 30 মিনিটের পরে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে, এই ধরনের নানা ধরনের হুঙ্কার টুঙ্কার দিচ্ছে। গতকালকে একটা মানে প্রোগ্রাম করছে। এই যে দেখেন যে এই যে ইলেকশন একটা হলো, সেই ইলেকশনের সময় এখন 77টা সিট পাইলো জামাত। জামাত মানে জামাত এনসিপি, জামাত এনসিপি তো জামাতেরই অংশ, তারা মিলিয়ে 77টা সিট পেল। এখন পার্লামেন্ট, এই যে পার্লামেন্ট একটু মনে করছিল যে গণ অভ্যুত্থানের পরে যে ভোটাধিকার জন্য আমরা আন্দোলন করছি, ভোট দিয়ে যারা সংসদে যাবে তারা দেশের কথা, জনগণের কথা, জনগণের স্বার্থের কথা সেখানে বলবে। ওই জনগণের স্বার্থ, দেশের কথা তো হচ্ছে না। জামাতের এমপিরা ওখানে আলোচনা কি করে? আলোচনা করে যে ওয়াশিং মেশিন দিতে হবে, মাইক্রো ওভেন দিতে হবে, পর্দা দিতে হবে, তাদের নেম ফ্ল্যাটে, সংসদ সদস্যদের ফ্ল্যাটে এগুলো দিতে হবে। সেখানে এইগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা, কি উপজেলা পরিষদ ভবনে সেখানে এমপিদের জন্য অফিস দিতে হবে, এই ধরনের আলোচনার মধ্যে আসে। এখন এই যে বলছেন যে শুনছেন যে নির্বাচনের 3 দিন আগে একটা বাণিজ্য চুক্তি করে গেছে, সেই বাণিজ্য চুক্তির মধ্যে শর্ত অনেকগুলো আছে। এখানে একটা জিনিস আমি শুধু বলতে চাই, শর্ত এত বিস্তারিত ভাবে আমরা লিফলেট করছি, আমাদের ভ্যানগার্ড পত্রিকায় সেগুলো আছে, অন্যান্য পত্র পত্রিকায় আছে, লেখালেখি হয়েছে কি কি শর্ত দিয়েছে। এটা এত নতজানু শর্তে এই চুক্তিটা হয়েছে বাংলাদেশের সাথে, এটা কল্পনার অতীত। 137 বার শ্যাল, মানে বাংলাদেশ শ্যাল, মানে শ্যাল মানে হলো অবশ্য পালনীয় কর্তব্য, বাধ্যতামূলক করতে হবে। 137 বার আছে বলতে বাংলাদেশ শ্যাল এই চুক্তির মধ্যে। আর আমেরিকা শ্যাল, ইউএসএ শ্যাল লেখা আছে মাত্র 6 বার। চিন্তা করেন, আমেরিকার ইয়েতে লেখা আছে যে 6 বারের 6টা শর্তের মধ্যে লেখা আছে এটা আমেরিকা পালন করতে বাধ্য, আর 137টার মধ্যে লেখা আছে যে বাংলাদেশ এটা পালন করতে বাধ্য। এটা বুঝেন তাহলে এটা কতটুকু মানে সুষম বা পারস্পরিক সহযোগিতামূলক যে চুক্তি, সেই চুক্তিটা হয়েছে। এইটা ওই যে দেখছেন যে এই যে চুক্তির ফলাফল তো এখনো পাচ্ছেন আপনারা, বাংলাদেশের মানুষ এটা দেখতেছে। এই যে ইউনূস সরকার, আর এটা তো কোনো বাধ্যবাধকতা ছিল না যে, এমন তো ছিল না যে এই তারিখের মধ্যে আপনার চুক্তি করতে হবে। ইউনূস মিয়া তো বলতে পারতেন যে এই 3 দিন পরে নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার এসে তোমাকে এটা করবে। সেটা বলে নাই। কেন বলে নাই? বলে নাই হলো যে ইউনূস সাহেব তো ওদের এজেন্ডা নিয়ে এখানে ক্ষমতায় আসছে, মার্কিন এজেন্ডা। এটা তো বাংলাদেশের জনগণের এজেন্ডা নিয়ে ক্ষমতায় আসে নাই। এটা একটা হয়েছে। তো সেইখানে
এবং দেখেন তারপর 9 তারিখে চুক্তি করলো, 20 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্ট কিন্তু বললো যে ট্রাম্পের এই ধরনের শুল্ক আরোপ করার কোনো ইয়ে নাই, আইনি অধিকার নাই, এখতিয়ার নাই। তার মানে সুপ্রিম কোর্ট বাতিল করে দিল। আমরা চুক্তি কিন্তু করে ফেললাম, এবং চুক্তি করার পরে মালয়েশিয়া কিন্তু ওই যে সুপ্রিম কোর্ট বাতিল করলো এটা অজুহাত থেকে মালয়েশিয়া এই চুক্তি বাতিল করে দিল। ইন্ডিয়া কিন্তু এখনো পর্যন্ত করে নাই, এবং চুক্তির জন্য আলোচনা হচ্ছে। এই জন্য এই যে জেনজিদের যে ককরোচ জনতা পার্টির যে মুভমেন্টটা হইলো শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে, তার পাশাপাশি ওখানে ভারতের যে কৃষকদের যে আন্দোলন, দিল্লির এই যে যন্তর মন্তর অভিযান, সেটা হলো। এই যে তারা এই যাতে চুক্তি না করে তার বিরুদ্ধে প্রতিরোধটা হচ্ছে। ভারত কিন্তু এখনো পর্যন্ত চুক্তি করে নাই। ইউরোপের দেশগুলো এই ধরনের কোনো চুক্তি করে নাই, এই চুক্তির এই যে শুল্কের জন্য এটা চুক্তিটা করে নাই। তাহলে বাংলাদেশে এত বাধ্যবাধকতা কেন কেন ছিল? এক। তারপরে দেখেন এই যে রাব্বি ভাই বলছেন এখানে যে, রাব্বি ভাই না, এই যে পররাষ্ট্রমন্ত্রী যে আছে বিএনপির এখন, সে কিন্তু বিএনপি এই ফজলুর রহমানকে যখন নিরাপত্তা উপদেষ্টা করা হয়, বাংলাদেশে সেই একমাত্র নিরাপত্তা উপদেষ্টা। 55 বছরে কোনো সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা নামে কোনো ইয়ে ছিল না, পদ ছিল না। এবং আরেকটা পদ বানাইছিল যে কি হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা বিষয়ক। একটা রোহিঙ্গাও কিন্তু ফেরত পাঠাতে পারেনি। মনে করছে যে রোহিঙ্গা সব পাঠিয়ে দেবে, যে 10-12 লাখ যে রোহিঙ্গা আসছে সেগুলো ফেরত পাঠিয়ে দেবে। তো এই খলিলুর রহমানের যে মূল কারিগর এই যে চুক্তি করার ব্যাপারে, সেই চুক্তি করার জন্য ও কিন্তু চুক্তির মধ্যে একটা শর্ত আছে যে সেটা নিয়ে আলোচনা করতে পারে। আমাদের বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের 145 অনুচ্ছেদ পড়ে দেখেন, আন্তর্জাতিক চুক্তি, সেখানে লেখা আছে যে যে কোনো দেশের সাথে আন্তর্জাতিক যদি কোনো চুক্তি হয়, সেই চুক্তিগুলো অবশ্যই বাধ্যতামূলকভাবে জাতীয় সংসদে আলোচনা করতে হবে। কিন্তু এই চুক্তি নিয়ে কিন্তু জাতীয় সংসদে আলোচনা হলো না। আমরা এই যে সাম্রাজ্যবাদ যুদ্ধবিরোধী জোট আমরা করছি 13টা রাজনৈতিক দলের সমন্বয়ে, তারা যে পার্লামেন্টে স্মারকলিপি দিলাম স্পিকারের কাছে, স্পিকার বললো যে আমার তো এটা কিছু নাই, কোনো মেম্বাররা যদি তুলে তাহলে আলোচনা করতে দেবে। আমরা এটা নিয়ে ওই বিএনপি আওয়ামী লীগকে তো বললে শুনবে না, তা আমরা তো স্মারকলিপি দিলাম। বিএনপির যে চিফ হুইপ নুরুল ইসলাম মনি, তার কাছেও স্মারকলিপি দিলাম। এবং রুমিন ফারহানাকে আমরা অনুরোধ করলাম যে তুমি ভাই এটা তুলো, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। এটা উনি তুললেন, কিন্তু স্পিকার এটা আলোচনা করলো দিল না যে সংবিধানের যে সংসদ পরিচালনার যে নীতি বিধি, সেই বিধির মধ্যে এটা নাই যে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এটা বলতে পারবে না। এটার জন্য নোটিশ করতে হবে 5 দিন আগে, এবং এই 7 দিন আগে। এই নোটিশের মধ্যে 5 জন এমপির স্বাক্ষর লাগবে। রুমিন ফারহানা তো বললো, বিভিন্ন সময় সাক্ষাৎকারে বলছে যে রুমিন ফারহানা ছাড়া এই চুক্তি নিয়ে আলোচনা করার জন্য, নোটিশে স্বাক্ষর দেওয়ার জন্য একজন এমপিও নাই। এই 350 জন এমপি, 350 জনের মধ্যে একজন এমপিও নাই। এখন দেখেন আমাদের সাথেই ছিল এক সময় আমাদের বন্ধু জোনায়েদ সাকি, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গলা ফাটিয়ে ফেলছে না? সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই যে আমরা তেল গ্যাসের আন্দোলন করছি, বন্দর ফুলবাড়ি আন্দোলন করছি, বন্দর রক্ষার আন্দোলন, বিবিআনার গ্যাস নিয়ে আন্দোলন একসাথে করছি। তো এখন কিন্তু দেখেন পিছনে বসে রয়েছে পার্লামেন্টে, একটা টু শব্দ করে না, একটু টু শব্দ করতে পারছে না। এটা এখন যে এনসিপির ওরা দেখি টিটকারি করে কয় যে সাকি ভাই হয়ে গেছে এখন জুনিয়র মেনন। মেননিনোর কথা দেখছেন যে আওয়ামী লীগের পার্লামেন্টে যে কেমন হয়েছে, এই জুনায়েদ সাকিরও এখন জুনিয়র মেনন, তারা এটা বলে যে এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এটা নিয়ে কথা বলতেছে না। তো দেখ, এটা যে চুক্তির বিষয়ে মানে বিস্তারিত এটা বলবো না, যদি আমাদের কৃষি এটা ধ্বংস হয়ে যাবে, কারণ ওখান থেকে তুলা কিনতে হবে, কৃষি পণ্য কিনতে হবে, মাছ কিনতে হবে, মাংস কিনতে হবে। মাছ মাংস না, শুধুমাত্র ওই যে গরু ছাগলের যে নাড়ি ভুড়ি আছে না, সেগুলো নাকি এখানে আনতে হবে আমাদের এখানে। এইগুলো এই চুক্তির মধ্যে আছে। আর ঔষধ শিল্পের কথা অসিত বলছেন যে আমাদের ঔষধ শিল্পটা ধ্বংস, আমাদের দেশ থেকে 157টা দেশে কিন্তু আমাদের ঔষধ রপ্তানি হয়, 157টা দেশে। তাহলে সেই এই ঔষধের যে মানে উপাদানগুলো তৈরি করার যে উপাদানগুলো, সেগুলো তো আর আমাদের দেশে নাই, সেগুলো তো বাইরে থেকে আমদানি করতে হয়। জেনেরিক যে ফর্মুলা, সেটাও তো অন্যান্য দেশে প্যাটার্ন করা থাকলে সেগুলো এখানে আসলে ওষুধের দাম বেড়ে যাবে। এমনিতেই তো আমাদের দেশের যে চিকিৎসা ব্যয়, সেই চিকিৎসা ব্যয়ের শতকরা 80 ভাগ, 100 টাকা চিকিৎসায় খরচ হইলে 80 টাকা ব্যক্তির পকেট থেকে যায়, আমাদের নিজেদের পকেট থেকে যায়। এরপরেও দেখেন যে এই সরকার এসে আবার কি করলো, যে অত্যাবশ্যকীয় ঔষধ এটার তালিকা এবং মূল্য নির্ধারণ করার কথা ছিল সরকারের, এটা করছিল 2026 সালের ফেব্রুয়ারি মাসে করছে।
সেইটা এখন এই যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যারা মানে ধনকুবের আছে, মুনাফাখোর, তারা চাপ দিয়ে এখন এটা বাতিল করেছে। আগে ছিল 193টা, এটা এসে হয়েছিল 294টা, না 504টার মতো ঔষধের তালিকা এবং মূল্য নির্ধারণ করতে। এখন এগুলো তারা নেদারছে নিজেদের ইচ্ছা মতো এই ওষুধের দাম তৈরি করে। এই যে সরকার বাতিল করে দিয়েছে এটা, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা যেটা করছিল এবং মূল্য যেটা নির্ধারণ করছিল, সেগুলো এখন কোম্পানিগুলো তাদের নিজেদের মতো করে তারা এই ওষুধের দাম এটা নির্ধারণ করতে পারবে। তার মানে সেই 194টার মধ্যে ফিরে ফিরে গেছে। এখন 500টার মধ্যে ছিল, এখন 194টা ওষুধের মধ্যে গেছে। ওইটা শুধু সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে, আর বাকিগুলো মানে মালিকরা তাদের নিজেদের মতো করে তৈরি করবে। এখন দেখেন এই যে বলছি যে একসময় আমাদের এই যে স্লোগান দিচ্ছেন এখানে, এই যে ইনকিলাব মঞ্চ, ওই যে হাদি একটা বই রেখেছে, যে দেখেন এই যে নজরুলের কবরের পাশে তারা নিয়ে কবর দিয়ে দিছে, একটা মানুষ কেউ শব্দ করতে পারলো না। কি ধরনের মব সন্ত্রাসের ভয়ে মানুষ ভীত। কোথায় আগরতলা আর কোথায় চকিরতলা, কোথায় কাজী নজরুল ইসলাম আর কোথায় সে হাদি, তারা নিয়ে কবর দিয়ে রাখছে ওখানে নজরুলের কবরের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়। তারা স্লোগান দিত না, গলা ফাটিয়ে ফেলতো তো, দিল্লি না ঢাকা। বলো আমরাও বলছি দিল্লি না ঢাকা, ঢাকা তো ঠিকই আছে। এখন তো মানুষ এটা চায় না, দিল্লির পরিবর্তে ঢাকাই চাইছে, ঢাকা। কিন্তু দিল্লির পরিবর্তে ওয়াশিংটন তো চায় না মানুষ। এখন এই যে বাণিজ্য চুক্তি করে আমেরিকার স্বার্থ রক্ষা করতেছে। এখন এই যে এটা দেখেন, অন্য কোনো দেশের, ইভেন যদি ভারতের স্বাধীনতা দিবস বাংলাদেশের সংসদ ভবনের যদি দক্ষিণ প্লাজায় এটা অনুষ্ঠান হইতো, মোল্লাদের ইয়ে থাকতে পারতেন, তাদের লাফালাফি দিয়ে লাভ দিয়ে কিন্তু 2.5 হাত 3 হাত উপরে চলে যেত। হ্যাঁ, এই ভারতের বিরুদ্ধে স্লোগান দিতে যেতে। এখন আমেরিকা যে করছে, ওখানে যে কি কইছে, জামাতের আমির বলছে যে আমেরিকা নাকি তাদের খুব পরীক্ষিত বন্ধু, ওখানে যে বক্তৃতা করছে। আমাদের সাকি সাহেবও ওখানে যে দেখি কাঁচা মাছ করে দাঁড়িয়ে আছে ওখানে ওদের পাশে, আর বিএনপি তো আছে। তারপরে আমেরিকার স্বাধীনতা দিবস, 250তম স্বাধীনতা দিবস, সেটা বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণে। এটা কে, এটা অনুরোধ করলো কে, অনুমতি চাইলো কে, আর অনুমতিটা দিল কে? এইটা একটু দেশবাসীর সামনে পরিষ্কার করা দরকার। দেশবাসীর সামনে পরিষ্কার করা দরকার। সরকারের কাছে আমরা দাবি জানাই যে কে করলো এটা, কে চাইছে এবং কে অনুমতি দিল। বাংলাদেশের সংসদ ভবন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা প্রতীক। তাহলে সেই জায়গায় এসে একটা সাম্রাজ্যবাদী দেশ, সেই সাম্রাজ্যবাদী দেশের এখানে তার স্বাধীনতা দিবস, এখানে স্বাধীনতা দিবস পালন করতে পারে, তারা অ্যাম্বাসিতে করতে পারে, কোনো একটা হলে করতে পারে, সোনারগাঁও হোটেলে করতে পারে, রেডিসন হোটেলে করতে পারে, সেখানে করুক। কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কেন এখানে এই ইয়েটা করবে, এই তাদের স্বাধীনতা দিবস সেখানে অনুষ্ঠান করবে? এই যে কাজগুলো করছে, এটা একটা বিষয়। এখন দেখেন অনেকগুলো বিতর্ক এখন আসতেছে, এই যে জুলাই সনদ নিয়ে বিতর্ক। জুলাই সনদ নিয়ে বাণিজ্য চুক্তির কুফলটা, সেটা আপনারা বলছেন যে আমেরিকা এই যে হরমুজ প্রণালী ইরানের যুদ্ধের সময় এটা যখন বন্ধ করে দিল, তেলের সংকট না সংকট, রাশিয়া বললো যে আমাদের কাছ থেকে তেল কিনতে পারো। আমাদের প্রধানমন্ত্রী চিঠি লিখলেন আমেরিকার কাছে, বললো যে আমরা তেল কিনতে চাই রাশিয়ার কাছে, আপনি অনুমতি। চিন্তা করে দেখেন, আমরা তাহলে স্বাধীনতা থাকবো? আপনি বাজারে যাইবেন, যে কোনো দোকান থেকে তরি তরকারি, শাকসবজি, মাছ মাংস এগুলো কিনবেন, যেখান থেকে কম দামে পাইবেন, যেটা ভালো সেখানে কিনবেন। এখন আমেরিকার অনুমতি ছাড়া কিনতে পারবেন না। আমাদের বাংলাদেশের সামরিক সরঞ্জাম, অস্ত্র শস্ত্র, এগুলো 80 ভাগ সেগুলো চীন থেকে কেনা হয়। ওরা বলছে চীন থেকে কিনতে পারবেন না, আমার কাছ থেকে কিনতে হইব, তুলা কিনতে হইব তার কাছ থেকে। এই যে দেখেন, এই যে এলএনজি গ্যাসের সংকট চলছে না এখন। গ্যাসের সংকটটা কেন? এলএনজি টার্মিনাল একটা বন্ধ হয়ে গেছে, আগুন লাগে, ওটা নষ্ট হয়ে গেছে। আরেকটা হলো যে এলএনজি, এখন তো আমরা আগে স্পট মার্কেট থেকে কিনতাম, ওই যে কুয়েত, কাতার, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমরা এলএনজি কিনতাম, সেখানে যেখানে কম পাইতাম প্রতিযোগিতামূলক দরে। এখন আমেরিকা থেকে এলএনজি কিনতে হবে। তাহলে এই আমেরিকা থেকে এলএনজি কিনলে পরে সেখানে 50% বেশি, আন্তর্জাতিক বাজারে যে দাম আছে তার থেকে 50 ভাগ বেশি দামে এলএনজি আমাদেরকে কিনতে হয়েছে। রাশিয়া অফার দিছে যে আমি 40% কম দামে এলএনজি দিব তোমাদের, সেটা কিনতে পারতেছি না তো। ভারত অফার দিছে যে তুমি যদি রাশিয়া থেকে তেল কিনো ভারতীয় রুপিতে, তাইলে আমি সহায়তা করতে পারি, ভারতীয় রুপিতে কিনতে পারি। এই যে মানে সংকটটা, এই সংকট কিন্তু এই যে বাণিজ্য চুক্তি করার কারণে এটা হলো, এই যে এর কুফল কিন্তু আমাদের এখানে মানে আমরা ভোগ করতেছি। এখন এই যে জামাত ইসলাম, কালকে দেখলাম সারা দেশে জামাত ইসলাম সহ 11 দল সারা দেশে প্রোগ্রাম করছে। তারা কি দিছে? 10 দফা দাবি।
কি গ্যাসের দাম কমাইতে হবে, বিদ্যুতের দাম কমাইতে হবে। চিন্তা করে দেখেন, পার্লামেন্টে একটা দিন তুললো না যে তোমরা ভোলার গ্যাস আমরা আবিষ্কার করছি আমাদের পাপেক্স, সেইটা দিয়ে আমরা দিয়ে দিলাম রাশিয়ার গ্যাসপ্রম কোম্পানির কাছে, এবং সেখান থেকে গ্যাস তুলে আমরা জাতীয় গ্রিডে এখনো পর্যন্ত 2 যুগের বেশি হয়ে গেছে, 2.5 যুগের মতো হয়ে গেছে। সেই এরশাদ আমলে ওখানে গ্যাস ক্ষেত্র সেটা আবিষ্কার করছে আমাদের পাপেক্স। সেই গ্যাসগুলো তুলে এনে আমরা ব্যবহার করতে পারছি না, এটা পাইপলাইনে আনবে নাকি এলএনজি করে আনবে ওখান থেকে, এই সিদ্ধান্ত নিতেই কিন্তু এই 2.5 যুগ এটা পার করে দিচ্ছে। তাহলে এইটা পার্লামেন্টে একদিন তুললো না, পার্লামেন্টে একদিন এখানে তুললো না এই জামাত সহ এনসিপি সহ এটা যে ভোলার গ্যাস তোলো, এগুলো ন্যাশনাল গ্রিডে দাও, এটা বললো না। এই যে বিদ্যুতের সংকট, বিদ্যুৎ বলছে যে দেখেন বিদ্যুতের দাম কমাবো, কেমনে কমাইবো, কমাইবো কেমনে? এখন আমাদের এখানে 29,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা আছে, যতগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে আমাদের, রেন্টাল কুইক রেন্টাল থেকে শুরু করে গ্যাসের সৌর বিদ্যুৎ, গ্যাস বিদ্যুৎ, ডিজেল চালিত বিদ্যুৎ, এগুলো মিলিয়ে 29,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, উৎপাদন হয় মাত্র 14,000। তার মানে দেখেন অর্ধেকের বেশি কেন্দ্র বসে থাকে। তাহলে এই যে রেন্টাল কুইক রেন্টাল যেটা শেখ হাসিনা করছিল, নিজস্ব লোকজন বিদ্যুৎ কেন্দ্র করবো, তুমি উৎপাদন করতে হইব না, ক্যাপাসিটি অনুযায়ী বসে বসে তোমার এই ক্ষমতা ক্যাপাসিটি চার্জ আমি দেবো। এই যে গত অর্থ বছরে 48,000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিতে, এটা নিয়ে একটা কথা বলছে জামাত এনসিপি এই পার্লামেন্টে দাঁড়িয়ে, এই যে রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো বসিয়ে বসিয়ে যে তাদেরকে তোমরা টাকা দিতেছ, এই হাজার হাজার কোটি টাকা প্রতি বছর, 48,000, গত তার আগের বছর দিচ্ছে 44,000, এই বছর দিচ্ছে 48,000 কোটি টাকা। তাহলে এইটা বন্ধ করে দাও, এটার দরকার নাই, চুক্তি বাতিল করে দাও। এইটা কয় নাই, এখন যে সচিবালয় ঘেরাও করতে গেছে, যেখানে বলার কথা তুমি পার্লামেন্টে বলার কথা সেখানে কইলা না, ওখানে আইন প্রণয়ন, ওইখানেই নীতি নির্ধারিত হবে যে রেন্টাল থাকবে না, কিন্তু সেটা দিয়ে তুমি এখন সচিবালয় ঘেরাও করছো, এগুলো মকারি। আর এগুলো কি জন্য করতেছে, এই সমস্ত কথা বলতে জামাত কি কইছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা জামাতের স্লোগান না? বেহেশতের টিকিট বিক্রি করছে নির্বাচনের সময়, সেখানে আইসা তারা এখন ওই যে গাজী নজরুল ইসলামের খবর তো আপনারা শুনছেন, সাতক্ষীরার, তারা যে আল্লাহর আইন এবং সৎ লোক, তারা যে কেমন সৎ লোক, নৈতিক চরিত্র কেমন তাদের, এটা বোঝা যায়। এবং জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, এগুলো অনেকের খবর এখন বেড়ে যাচ্ছে। সেইগুলোকে আড়াল করার জন্য এখন একটা আন্দোলন খেলা এখানে করতেছে এই জামাত ইসলাম। আর এগুলো করে বিএনপির কাছ থেকে বার্গেনিং করে ইলেকশনের সময় 77টা সিট নিয়েছে জামাত এনসিপি মিলে, আর এখন সরকারের কাছ থেকে আরো কি কি নেওয়া যায়, সংসদীয় কমিটি যে কয়টা আছে সেখানে কয়টা সভাপতি পদ লাগানো যায়, আরো কি কি মানে সুযোগ সুবিধা সেগুলো নেওয়া যায় কিনা, হ্যাঁ, এইরকম ইয়ে করার জন্য এই সমস্ত বার্গেনিং গুলো করতেছে, কিন্তু মূল কাজটা সেখানে করতেছে না। এখন একটা দেখেন, এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখছে, এক, এই সরকারও আইনের মাধ্যমে সেটা আবার নিষিদ্ধ, সেটা বহাল রাখছে নির্বাহী আসলে। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে মনে করি যে কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করাটা ঠিক না, কারণ আজকে ওরে করছে, কালকে আরেকজনের পরশুদিন আমরা এসে করবে। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত না, কারণ মুসলিম লীগকে তো নিষিদ্ধ করা নেই, স্বাধীনতার পরেও করা নেই, এখনো আছে মুসলিম লীগ, জনগণ সেগুলোকে প্রত্যাখ্যান করছে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে দিছে নির্বাচনের মাধ্যমে, অন্যান্য মাধ্যমে, জনসভায় তাদের দলের সাথে লোকজন আসে না, নির্বাচনে তাদেরকে ভোট দেয় না, আইন করে নিষিদ্ধ করছে মুসলিম লীগ, করে নাই তো। সেই জায়গায় এসেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, এখন দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে কি আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে, আইসিটি আদালতে, সেখানে ঠিকই আছে। আওয়ামী লীগ যদি সংগঠনগত ভাবে সিদ্ধান্ত নিয়ে যদি সেই ধরনের এভিডেন্স থাকে, তদন্ত করে বিচার করে করো, তোমার শাস্তি দাও, যা খুশি দাও, কিন্তু একই সাথে তুমি এক দেশের দুই আইন তো চলবো না, এই যে একসুকা নীতি সেটা তো চলবো না। আওয়ামী লীগকে তুমি এই আন্তর্জাতিক আদালতে বিচার করে শাস্তি দিবা, তাহলে 71 সনে যে যুদ্ধ অপরাধ করছে, গণহত্যা সংগঠিত করছে, মা বোনদেরকে ধর্ষণ করছে, সে জামাত ইসলাম, সেই সংগঠনের বিচার কেন করবে না তুমি? একই সাথে সেটাও করতে হবে। আওয়ামী লীগের এই যে গণ অভ্যুত্থানের সময় বা এই 15-17 বছর ধরে গুম খুন হত্যাকাণ্ড যেগুলো করছে, সেগুলো অবশ্যই বিচার করতে হবে, তার সাথে যুক্ত যারা আছে তাদের বিচার অবশ্যই করতে হবে। কিন্তু দেখেন কি অবস্থা, 76টা মামলা হয়েছে, 76টা মামলার মধ্যে 501 জন আসামি, 501 জন আসামির মধ্যে এই 2 বছরের মধ্যে 6টা মামলার রায় হয়েছে, শেখ হাসিনা সহ 15 জনের মৃত্যুদণ্ড হয়েছে, আর বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দিছে। চিন্তা করে দেখেন যে 6 বছরে মাত্র 2 বছরে মাত্র 6টা মামলার রায় হয়েছে এই 76টা মামলার মধ্যে, বাকি 70টা মামলা রয়ে গেছে।
এই হলো যে বিচারের যে গতিপথ সেগুলো একটা আছে, তাহলে সেই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা দরকার। তাহলে আওয়ামী লীগ যেমন হত্যাকাণ্ড সংগতি করছে এই গণঅভ্যুত্থানের সময়, সেটার বিচার অবশ্যই করতে হবে। একই সাথে ৭১ সনের মুক্তিযুদ্ধে যারা গণহত্যা সংগঠিত করছে, মা বোনদেরকে ধর্ষণ করছে, স্বাধীনতার বিরোধিতা করছে, যুদ্ধাপরাধ সংগঠিত করছে, সেই যুদ্ধাপরাধ সকল যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম এটিএম আজহার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আইসা বেকসুর খালাস। তার মানে এক সরকারের সময়ে সব মৃত্যুদণ্ড ফাঁসিরাদের, আরেক সরকারের আমলে বেকসুর খালাস। এটা দিয়ে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা তৈরি হয়? আইন তার নিজস্ব গতিতে চলে? নিরপেক্ষভাবে বিচার হয়? এটা হয় না। এই এটিএম আজহারকে শুধুমাত্র সাইডাই দেয় নাই, সে এখন পার্লামেন্টের এমপি এবং এখানে সংসদের যে একটা ওই যে স্পিকার ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে একটা সভাপতির প্যানেল থাকে, সেই প্যানেলেরও সদস্য হয়েছে। আরেকটা দেখেন কি কুকৃতি করছে, বাচ্চু রাজাকারের নাম শুনলেন তো? আবুল কালাম আজাদ, বাচ্চু রাজাকার, যেটা পালিয়ে গেছিল, যেটা নিয়েই কিন্তু শুরু হয়েছিল ওই যে গণজাগরণ মঞ্চ। সেই বাচ্চু রাজাকার সে আবার দেশে ফিরাইছে। দেশে ফিরে এসে এই রাষ্ট্রপতি মানে প্রধানমন্ত্রী মানে প্রধান উপদেষ্টার সুপারিশে রাষ্ট্রপতি তাকে তার সাজা ১ বছর স্থগিত। এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাচ্চু রাজাকার দিব্যি বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। এই হাসিনাও কিন্তু ওইটাই চাইছিল, ওই রকমই, যে তার সাজাটাও স্থগিত করবে, সেও এসে ঘুরে বেড়াবে। এভিডেন্স বলো, তুমি ওরে দিতে পারছো তো আমারে দিবা না কেন? একই জিনিস, এই জিনিসটাই চাইতেছে। তার মানে দেখেন এই শাসকরা কিন্তু তলে তলে, উপরে উপরে খুব গরম কথা কয়, তলে তলে নিজেদের মধ্যে নানা ধরনের যে সমঝোতা সেগুলো আছে। এখন মাঝে মাঝে হুঙ্কার দেয় যে শেখ হাসিনা ডিসেম্বরে উড়ে চলে আইব। কালকে একটা প্রেস কনফারেন্স করছে, পরশুদিন, সেই প্রেস কনফারেন্সের বক্তব্য আবার এখানে ইন্টারনেট বন্ধ করে দিছে। ওই প্রেস কনফারেন্সের বক্তব্য প্রচার করা যাবে না, শেখ হাসিনার কোনো কথা প্রচার করা যাবে না। আবার দেখলাম যে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, ঠিক কি ব্যাঠিক জানি না, যে প্রধানমন্ত্রী নাকি শেখ হাসিনার ভাষণ মনোযোগ দিয়ে শুনতেছে। হ্যাঁ, ওইটা দেখলাম, চিন্তা করে দেখেন, পাবলিকরে শুনতে দেবেন না কিন্তু আপনি ঠিকই শুনবেন, এটা কেমন কথা? হ্যাঁ, তাহলে হ্যাঁ, ফেসবুকেরটাই, ফেসবুকে ইউটিউবে আসছে। মানে আমাদের দেশের ইয়ে বন্ধ করতে পারলেও, ফেসবুক টেসবুক এগুলো বন্ধ করতে পারলেও বিদেশেরটা বন্ধ করতে পারবে না তো। বিদেশেরটা বাংলাদেশ কেমনে বন্ধ করবে? ওখান থেকে দেখে ওগুলো আসতেছে, তারপরে ওটা উনিও শুনতেছে। তাহলে এইগুলো কইরা এই সমস্ত মানে ইয়ে করে লাভ হবে না। মূল যে কাজ সেই কাজটা করতে হবে। এখন শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে, সেটা ঠিকই আছে, বিচার করেন, শাস্তি দেন। তাহলে সেই বিচারটা হতে হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক, আন্তর্জাতিক মানসম্পন্ন। সেই মানসম্পন্ন বিচার সেগুলো হইতে হবে, সেগুলোর দাবি সেটা আমরা এখানে করি। তো যাক, এখানে এই যে ঘটনাগুলো আছে, এখন যেটা আগে বললাম যে এই গণঅভ্যুত্থান দিবসে আমাদের অঙ্গীকার, আমরা আগেই বললাম যে নীতি, আদর্শ, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি এবং একটা সঠিক একটা রাজনৈতিক নেতৃত্ব, সেটা শ্রমজীবী মানুষের যে সংগঠন, সেই সংগঠনের নেতৃত্বে যে কোনো গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান যদি পরিচালিত না হয়, সেই অভ্যুত্থানের পরে জনগণের যে আকাঙ্ক্ষা, শ্রমজীবী মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ হয় না। আজকে দেখেন এই যে বিএনপি সরকার, একই তো, শেখ হাসিনার সময় 25টা পাটকল বন্ধ করে দিছে, 6টা সিনিকল বন্ধ করে দিছে, দিছে না? এখন তারেক রহমান তার নির্বাচনী ইস্তেহারে কি করেছিল? সে কারখানা বন্ধ, কারখানা চালু করবে এবং কর্মসংস্থান করবে। কোথায়? এখন সিদ্ধান্ত নিয়েছে জুন মাসের 20 তারিখে বৈশা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সভা হয়েছে, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সে সহ এখানকার শিল্পপতিদের সহ, সেখানে নিয়ে কি হয়েছে, 44টা রাষ্ট্রায়ত্ত যে পাটকল, চিনিকল, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ সহ 44টা শিল্প প্রতিষ্ঠান ব্যক্তি মালিকদের কাছে ছাইড়ে দিব। তাহলে এই যে বেসরকারীকরণ কিভাবে হয় আপনাদের তো ধারণা আছে। এরশাদের আমলে অন্যান্য শিল্প প্রতিষ্ঠান হয়েছে, 2টা ব্যাংকের কথা বলি। পূবালী ব্যাংক একটা আছে, সেই পূবালী ব্যাংক বেসরকারি খাতে ছেড়ে দিছিল। এই যে সিলিং ফ্যান আছে না, এই সিলিং ফ্যানের একটা ফ্যানের দাম ধরছিল বেসরকারীকরণের সময় ব্যক্তি মালিকের 44 পয়সা। 44 পয়সায় একটা ফ্যান পাওয়া যায়? উত্তরা ব্যাংক, সেই উত্তরা ব্যাংক যখন ছাড়ে তখন তার একটা ফ্যানের দাম ধরছিল 18 পয়সা। বুঝেন এবার, পূবালী ব্যাংকের ফ্যানের দাম হলো 44 পয়সা, উত্তরা ব্যাংকের ফ্যানের দাম হলো 18 পয়সা। তাহলে এইগুলো তখন আমরা বলতাম যে পানির দামে, তখন তো বোতলজাত পানি ওইরকম আসে নাই। এখন তো হাফ লিটার পানি তো 20 টাকা। তো পানির দামও না, পানির দামের থেকে কম দাম, মানে কোনো দামই দাম ছাড়া আসলে বিক্রি করে দিতেছে। তাহলে এই উদ্যোগ কিন্তু এই যে তারেক রহমান নিচ্ছে, তার মানে এখানে যে শিল্প, কল কারখানা এগুলো নির্মাণ করা তো দূরের কথা,
যেগুলো রাষ্ট্রায়ত্ত কারখানা ছিল সেগুলো এখানে বন্ধ করে দিয়েছে। তার মানে হলো যে শ্রমিকের স্বার্থ, কৃষকের স্বার্থ, সাধারণ মধ্যবিত্ত জনগণের স্বার্থ এই সরকার। এখন ওই যে চটকদারি কিছু প্রোগ্রাম নিয়েছে যে ফ্যামিলি কার্ড দেবে, 4 বছরে 1,60,00,000 না কত দেবে, তারপরে কৃষি কার্ড দেবে। কৃষি কার্ড কি? কৃষক আলুর দাম পায় না, ফসলের দাম পায় না, তেল ডিজেলের দাম বেশি, সেচের খরচ বেশি, তারপরে এসে 2500 টাকা, 2,500 টাকা তারা দিল। 4,000 টাকা বছরে দিয়ে সে কি করবে? কিছুই হবে না তা না, একটা কিছু তো হইব। কিন্তু 2,500 তার জিনিস দ্রব্য মূল্য কমাচ্ছে না, তার কৃষি উপকরণের দাম কমাচ্ছে না, কৃষি ফসলের ন্যায্য মূল্য সেটা পাচ্ছে না। ধানের দাম নির্ধারণ করছে 1400 টাকা, বাজারে বিক্রি হয় 800 টাকা। সেগুলো কিনে কে? মধ্যস্বত্বভোগীরা কিনে, কিনা সরকারের দেয় 1400 টাকা করে। এই যে অবস্থা, সেইগুলোর সমাধান না করে ওই টুটকা ফাটকা এগুলো করতে চায়, উপরে চটকদারি কিছু দিয়ে যায় যে ফ্যামিলি কার্ড দিচ্ছে। আরে ফ্যামিলি কার্ড কে চায়? মানুষের কর্মসংস্থান করো, কাজ দেওয়া আগে। কাজ দিলে যে ভিক্ষা তো চায় না মানুষ, অনুকম্পা চায় না, তো করুণা চায় না। এইটা আপনি শ্রমিকদের ন্যূনতম মজুরি সেগুলো নাই, সেগুলো নিয়ে কথা বলা নাই। এখন দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার 3 দিন আগে বাণিজ্য চুক্তি করে গেছে, আর একদিন আগে দেখেন এই যে ইউনূসের সরকার কি ধরনের মানে বজ্জাত, এই সরকার সেটা বহাল রাখছে। শ্রম আইনের মধ্যে একটা ধারা আছে যে মালিকদের মুনাফার 5% শ্রমিক কল্যাণ তহবিলে দিতে হবে। এটা দেশি এবং বিদেশি সব কারখানার দিতে হবে, সব মালিকদেরকে দিতে হবে। যে সে যদি মুনাফা করে, 100 টাকা মুনাফা করলে 5 টাকা শ্রমিক কল্যাণ তহবিলে দিতে হবে। এই একদিন আগে 12 তারিখে ইলেকশন হয়েছে না, 11 তারিখে সিদ্ধান্ত নিছে যে এটা 1.5% দিতে হবে। তার মানে 5% থেকে কমিয়ে 1.5%, 3.5% এখানে কমিয়ে দিল। মানে শ্রমিকের পেটে লাথি দিল, শ্রমিকের হক সেটা কাইরে নিল। সেটা কিন্তু এখনো বহাল রাখছে এই বিএনপি সরকার। তার মানে শ্রমিকের সাথে একদিক দিয়ে দেখাইতেছে আমি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ইত্যাদি ইত্যাদি এগুলো করতেছি, কিন্তু আরেক দিক দিয়ে, নিজ দিক দিয়ে, উপর দিক দিয়ে দেখাইতেছে, নিজ দিক দিয়ে সবগুলো নিয়ে নিতেছে। এই যে অবস্থাগুলো আছে, সেই অবস্থার বিরুদ্ধে আমাদের আজকে এই গণ অভ্যুত্থান দিবসের আমাদের শপথ হতে হবে। অভ্যুত্থান হবে কয়েকদিন পর পরে, 10 বছর 20 বছর পর পর একটা করে অভ্যুত্থান হবে। যতক্ষণ না পর্যন্ত এই ব্যবস্থা বদল হবে ততক্ষণ এই অভ্যুত্থান চলতেই থাকবে। কাজেই আগামী যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে বাংলাদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, মধ্যবিত্ত জনতা, তাদের নেতৃত্বে, একটা বামপন্থীদের নেতৃত্বে এখানে একটা গণ অভ্যুত্থান সেটা সংগঠিত হবে। সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে শুধু সরকার বদল না, চেহারার বদল না, চরিত্রের বদল এবং ব্যবস্থার বদল হবে। সেই ব্যবস্থা বদলের যে সংগ্রাম, সেই সংগ্রামে সবাইকে আহ্বান জানাচ্ছি এবং অঙ্গীকার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সেটা কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।